কিম জং উন এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন যা গোটা বিশ্বে নজিরবিহীন। আর এর সঙ্গে জড়িয়ে গেছে পারমাণবিক অস্ত্র, আর তার হাত ধরে এসেছে এক ঐতিহাসিক সাংবিধানিক সংশোধন। কি সেই সংশোধন? সংশোধনটি হলো, কিমকে যদি খামেনেইয়ের মতো হত্যা করা হয় তবে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর দিকে ছুটে যাবে পরমাণু বোমা। মানে খামেনেই কাণ্ড ঘটালে পরমাণু বোমাটা গিয়ে পড়বে সোজা হোয়াইট হাউসে। কিমের এই সাংবিধানিক পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা দুঃস্বপ্নের মতো। এতদিন পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টরা ভাবতেন কিম জং উনকে হত্যা করলেই হয়তো কোরিয়া সংকটের সমাধান হবে। এখন সেই চিন্তাটা আর এত সহজে ভাবা যাবে না বলেই তারা মনে করছেন। মানে এক্ষেত্রে ট্রাম্পকে এই কৌশলে একটা বড় ধাক্কা দিলেন কিম। যেমন বুনো ওল তেমন পাকা তেঁতুল। আজকের এই এপিসোডে আমরা এই চমকপ্রদ ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে কি আলোচনা চলছে তা সামনে আনবো। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 22 মার্চ 2026 পিয়ংইয়ং, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির 15তম অধিবেশনের প্রথম সভা। কিম জং উন সেখানে উপস্থিত নেতাদের সামনে বক্তৃতা দিলেন। তিনি বললেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। দুদিনের বৈঠকের পর নতুন আইনটি সংসদে পাশ হলো এবং সংবিধানের অন্তর্ভুক্ত করা হলো। কি আছে এই আইনে? সংশোধিত সংবিধানের পারমাণবিক নীতি আইনের 3য় অনুচ্ছেদে লেখা হলো, শত্রুপক্ষের আক্রমণে যদি দেশের পারমাণবিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা বিপন্ন হয় তাহলে একটি পারমাণবিক হামলা স্বয়ংক্রিয়ভাবে এবং তাৎক্ষণিকভাবে চালু হবে। মানে কিমের মৃত্যু ঘোষণার সঙ্গে সঙ্গেই অটোমেটিকভাবে পরমাণু অস্ত্র চালু হয়ে যাবে এবং লক্ষ্যে গিয়ে আঘাত করবে। পারমাণবিক অস্ত্রের ইতিহাসে এই আইনটি ডেড হ্যান্ড নামে পরিচিত। বাংলায় বলা যেতে পারে মৃতের হাত। সোভিয়েত ইউনিয়ন আমেরিকার সঙ্গে ঠান্ডা যুদ্ধের সময় এরকম একটা ধারণা তৈরি করেছিল। বলা হয়েছিল, যদি তাদের নেতৃত্ব ধ্বংস হয়ে যায় তাহলে পারমাণবিক বদলা নেওয়া বন্ধ হবে না। কিন্তু সোভিয়েত সিস্টেমটা ছিল গোপন এবং অলিখিত। আর উত্তর কোরিয়া এই ডেড হ্যান্ড কৌশলটিকে তাদের সর্বোচ্চ আইনে সংবিধানে লিখে দিল একেবারে প্রকাশ্যে এবং সদর্পে। আর সেই জন্যই এই পদক্ষেপকে আধুনিক পারমাণবিক অস্ত্রের ইতিহাসে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। কেন? খামেনেইয়ের মৃত্যু কিম জং উনকে কতটা নাড়া দিয়েছে তা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় তেহরানের একটি কম্পাউন্ডে খামেনেই এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন। এটা ছিল একটা নিখুঁত ডিক্যাপিটেশন স্ট্রাইক। শীর্ষ নেতৃত্বকে একটি সার্জিক্যাল আঘাতেই ধ্বংস করে ফেলার অভিযান। এই ঘটনাটির পরেই এলো উত্তর কোরিয়ায় এই সাংবিধানিক সংশোধন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আন্দ্রেই লানকভের কথায়, এটা হয়তো আগে থেকে নীতি হিসেবে ছিল, কিন্তু সংবিধানে লিপিবদ্ধ হওয়ায় এটি এখন আইনে পরিণত হয়ে গেল। উত্তর কোরিয়া মার্কিন এবং ইসরায়েলের ডিক্যাপিটেশন হামলার অভূতপূর্ব দক্ষতা দেখেছে, যা তাৎক্ষণিকভাবে ইরানের নেতৃত্বের বৃহত্তর অংশকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আর তাদের ক্ষেত্রে এরকমটা হলে হামলাকারীর যে ভয়ঙ্কর পরিণতি হবে তা তারা নিশ্চিত করে ফেলল। আর সেই বার্তা তারা বিশ্বকে আগাম জানিয়েও রাখল। উত্তর কোরিয়া এর আগে ইরানে মার্কিন এবং ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন বলে তীব্র নিন্দা করেছিল। কিন্তু এই নিন্দার বাইরেও কিম উপলব্ধি করেছেন, শুধু কথায় চিড়ে ভিজবে না। ট্রাম্পের পাগলামি রোধ করার উপায় তাদের মতো করেই ভাবতে হবে। কারণ ইরানে প্রমাণ হয়ে গেছে, কোনো দেশের যদি পারমাণবিক শক্তি না থাকে আমেরিকা তাদের যে কোনো সময় ধুলোয় মিশিয়ে দিতে পারে, ঠিক যেভাবে এখন তারা কিউবাকে মারার চেষ্টা করছে। কিন্তু উত্তর কোরিয়ার এই সংবিধান সংশোধন শুধু পারমাণবিক ডেড হ্যান্ড নিয়েই নয়, এর আরো অনেকগুলো ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংশোধন এক নতুন উত্তর কোরিয়ার জন্ম দিল। কিরকম, এবার তার ব্যাখ্যা করব। প্রথমত, উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড কাঠামোর পরিবর্তন। সংশোধিত সংবিধানে কিম জং উনকে রাষ্ট্রের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে এবং এতে স্পষ্ট করা হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনীর কমান্ড পুরোপুরি কিমের হাতেই থাকবে। তবে একটা বিশেষ সামরিক সংস্থাকে পরমাণু অস্ত্র লঞ্চের কর্তৃত্ব দেওয়ার বিধানও রাখা হয়েছে, যাতে কিম না থাকলেও এই সংস্থাটি লাগাতার পারমাণবিক হামলা চালাতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এজন্য সংবিধান থেকে শান্তিপূর্ণ একত্রীকরণ বা জাতীয় ঐক্যের মতো কথা একেবারে সরিয়ে ফেলা হয়েছে। এতে দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে একটি আলাদা এবং শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে দেওয়া হলো। আর ভবিষ্যতে দু দেশের পুনর্মিলনের রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হলো। কোরিয়ান উপদ্বীপের যুদ্ধবিরতি রেখাকে এখন আনুষ্ঠানিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
তৃতীয়ত, প্রতিরক্ষা ব্যয়ের প্রচুর বৃদ্ধি করা হলো। মার্চের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং পারমাণবিক সংশ্লিষ্ট সামরিক কর্মসূচির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এবার আমরা আসব উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির কথায়। উত্তর কোরিয়ার প্রকৃত পারমাণবিক শক্তি কতটুকু? তথ্য কি বলছে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক অনুমান অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে প্রায় 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আরো 40টি বোমা উৎপাদনের জন্য যথেষ্ট উপাদান তারা মজুত করে রেখেছে। মানে সোজা কথায় বলা যায়, পরমাণু অস্ত্রের এক বিপুল ভান্ডার তৈরি করেছেন কিম। আর উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ইরানের চেয়ে অনেক বেশি উন্নত। কিম এর মধ্যেই একাধিক পরমাণু অস্ত্র পরীক্ষা পরিচালনা করেছেন এবং ডজন খানেক ওয়ারহেডও তৈরি করে ফেলেছেন। এই এপ্রিল মাসেই তারা বেশ কয়েকটা অস্ত্র পরীক্ষা পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে ক্লাস্টার বোমা ওয়ারহেড সহ স্ট্র্যাটেজিক ব্যালিস্টিক মিসাইল এবং ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র সিস্টেম। এবছরের ফেব্রুয়ারি মাসে কিম তার দলের কংগ্রেসে অস্ত্রনীতি ঘোষণা করেছেন। এতে কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সম্প্রসারণকে কেন্দ্র করে আগামী 5 বছরের একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন। তিনি বলেছেন, এতে দেশের আন্তর্জাতিক মর্যাদা অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুই কোরিয়ার সংযুক্তির আশা কি তাহলে একেবারে শেষ হয়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন, 75 বছরেরও বেশি সময় ধরে কোরিয়ার এই বিভক্তি টিকে ছিল একটা আশার উপরে যে একদিন হয়তো দুই কোরিয়া আবার এক হবে। সেই স্বপ্ন এখন আনুষ্ঠানিকভাবে মৃত। 2023 সালের ডিসেম্বরে কিম প্রথম ঘোষণা করেছিলেন, শত্রুদের আক্রমণের ঝুঁকির কারণে যে কোনো সময় কোরিয়ান উপদ্বীপে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এবং তিনি দক্ষিণ কোরিয়ার সমস্ত ভূখণ্ড দখল করে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিম বলেছিলেন, দক্ষিণ এবং উত্তর কোরিয়ার সম্পর্ক আর একই জাতির মানুষের মধ্যে সম্পর্ক নয়। তার দৃষ্টিতে দুই কোরিয়ার সম্পর্ক এখন পরিণত হয়েছে যুদ্ধরত দুটি রাষ্ট্রের সম্পর্কে। আর এর পেছনেও রয়েছে আমেরিকা। 2023 সালের ডিসেম্বরে কিম দক্ষিণ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রাগার বলে নিন্দা করেছিলেন। তখনই কিম বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে শান্তিপূর্ণ উপায়ে দুই দেশের একত্রীকরণ সম্ভব। এই নয়া সংবিধান সংশোধনীতে উত্তর কোরিয়া এখন দক্ষিণ কোরিয়াকে এক বিভক্ত জাতির অংশ হিসেবে নয়, আমেরিকার মদতপুষ্ট একটি শত্রু রাষ্ট্র হিসেবেই দেখছে। কিন্তু উত্তর কোরিয়ার এই পারমাণবিক পদক্ষেপ কেন গোটা বিশ্বের ভূরাজনৈতিক ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা? এর কারণটা হলো, ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া একযোগে ওই হামলার তীব্র নিন্দা করেছিল। এই তিনটি দেশ ইরানকে নিয়ে আমেরিকা বিরোধী শক্তির একটা মঞ্চ এর মধ্যে তৈরি করে ফেলেছে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক ইউক্রেন যুদ্ধের পর থেকেই অভূতপূর্বভাবে উন্নত হয়েছিল। কিম পুতিনকে অস্ত্র সরবরাহ করেছেন, বিনিময়ে রাশিয়া কিমকে অস্ত্রের প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এই জোটের প্রেক্ষিতে উত্তর কোরিয়ার এই পারমাণবিক আইন সংশোধন কেবল একটি দেশের আত্মরক্ষার কৌশলই নয়, এটি পশ্চিমী আধিপত্যের বিরুদ্ধেও একটা বৃহত্তর প্রতিরোধের অংশ বলেই মনে করছেন অনেক সামরিক বিশেষজ্ঞরা। আর সেটাই ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এই স্বয়ংক্রিয় সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা কি বলছেন? কূটনৈতিক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য, এটা আমেরিকা বা দক্ষিণ কোরিয়ার পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটা সিদ্ধান্ত। স্বয়ংক্রিয় পারমাণবিক সিস্টেম তৈরি করা মানে শুধু বোতাম টেপার সিদ্ধান্ত মানুষের হাত থেকে সরিয়ে নেওয়াই নয়। এর মানে হলো, ভুল তথ্য, প্রযুক্তিগত ত্রুটি বা ভুল ব্যাখ্যার কারণেও দুটি দেশের উপর পারমাণবিক হামলা শুরু হয়ে যেতে পারে।